আমি কি করলাম, আমি জাস্ট www ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম প্রজেক্টের মতো, যেমন আমরা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ফোল্ডার ছিল, আমরা ইউআরএল এ কি করতাম, localhost/wordpress দিতাম, তাই কি না? তো আমরা এখানে দিব 304php1 যে ফোল্ডারের নাম দিছি, দিলেই ভিতরের ফাইলে আমরা অ্যাক্সেস করতে পারবো। ভিতরে আমি index.php একটা ফাইল নিলাম, তো এটা হচ্ছে আমার পিএসপি ফাইল। এইখানে যদি কিছু লিখি, হাই ওয়েলকাম টু পিএসপি, এটা দিয়ে সেভ করে দিলাম। এবার আমরা ব্রাউজারে কি করব, localhost/304php1 মানে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিটাকে দিয়ে অ্যাক্সেস করলাম। তাহলে কি আসলো, এখানে ওয়েলকাম টু পিএসপি আসলো। কিন্তু আমি যেভাবে লিখলাম সেটা অ্যাকচুয়াল অর্থে এটা পিএসপি এর ফরম্যাট না। পিএসপি এর নিজস্ব কিছু ফরম্যাট আছে, সেগুলো ইউজ করতে হয়। পিএসপি ল্যাঙ্গুয়েজ যত আমি পিএসপি এক্সটেনশন ইউজ করি না কেন, আমি যদি পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই তাহলে পিএসপি ব্লক ইউজ করতে হয়। ঠিক আছে, এইটাকে বলে পিএসপি ব্লক। ঠিক আছে, এটা কি লেস দেন কোশ্চেন মার্ক পিএসপি, তারপরে ক্লোজ হবে এটা দিয়ে, এবং এর ভিতরে যা ফাংশন হয় বা হচ্ছে কোডিং, পিএসপি এর যত কোডিং লাগে তত। ওকে, তো আমি এইখানে যা ইচ্ছা তাই এখন লিখতে পারি না। ঠিক আছে, আমি যদি দিই হলো হাই ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট পিএসপি, ওকে, এটা দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, কিছু আসে না। আমি কিন্তু দিলাম, আমি যদি এগুলো তুলে দিলাম, এখানে কি বলছে, ইরর আছে। দেখেন এখানে কি বলছে, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড কমা। ঠিক আছে, 4 নম্বর লাইনে ইরর আছে। আচ্ছা যাক, এটা কমাটা তুলে দিলাম, তবু কিন্তু ইরর শো করবে। ঠিক আছে, অ্যাকচুয়াল অর্থে পিএসপি এর এটা কোনো ফরম্যাটই না, পিএসপি এভাবে লিখতে হয় না। পিএসপি ব্লকের ভিতরে পিএসপি এর নিজস্ব স্ট্রাকচার ইউজ করতে হয়। এইচটিএমএল এর যেরকম আমরা হেডিং লিখতে পারতাম, হেডিং মানে এইচটিএমএল স্ট্রাকচার ছাড়াই যদি আমরা হেডিং 1 হেডিং 2 এগুলো লিখি, ব্রাউজারে কিন্তু শো করবে, কিন্তু অ্যাকচুয়াল অর্থ ওটা কি ফরম্যাট না। আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচার নিতে হয়, তার ভিতরে হেড বডি আলাদা করতে হয়, বডি এর ভিতরে লিখতে হয় আলাদা করে, তাই না? কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মগুলো ফলো করতে হয়। সেম ভাবে পিএসপি ল্যাঙ্গুয়েজেরও কিছু বৈশিষ্ট্য আছে। আপাতত বৈশিষ্ট্যই বলি এগুলোকে, এগুলো নিয়ে ডিটেলস বলবো। তো আমাদের সব কিছু করতে হবে কি পিএসপি ব্লকের ভিতরে। ঠিক আছে, তো পিএসপি ব্লকের ভিতরে আমি যদি কোনো কিছু এখানে শো করাইতে চাই, মনে করেন সামথিং একটা লেখা, কোন একটা লেখা, এর জন্য ফাংশন ইউজ করতে হয়। ঠিক আছে, ফাংশন ইকো। ভাইয়া ভাই একটা কথা ছিল একটু। জি বলবেন। ভাই একটা বাইরের নক আছে। ওই যে মানে একটা বাইরের নক দিছিল, তো আমাকে উনি বলছিল যে ওনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে যেখানে উনি ওনার রিয়েল এস্টেট কোম্পানির কিছু পোস্ট টোস্ট করবে আর কি, বুঝছেন? হুম। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি করে দেবো, কিন্তু আপনার কয় পেজ লাগবে? উনি লিখছে যে জাস্ট একটা পেজ লাগবে, বুঝছেন? হুম। তো উনি পরে লিখছে আই নিড অন পেজ পোর্টফোলিও, রেস্ট অফ পেজেস আর ডান। এটা আমি বুঝলাম না ভাই। ও কি বুঝিনি আরেকবার। উনি লিখছে যে পোর্টফোলিও রেস্ট অফ পেজেস আর ডান। পোর্টফোলিও হবে আপনার মনে করেন হোম পেজটা, এবং আলাদা ব্লগের জন্য রেস্ট পেজ বলতে আলাদা অন্যান্য যে পেজগুলো আছে। ঠিক আছে, এগুলো সব মেলে। জি সব বলতে কি, যেমন ব্লগের জন্য তো আর প্রতিটা ব্লগের জন্য কিন্তু একটা করে পেজ হয়। ঠিক আছে, উনি কিন্তু ব্লগের কথা বলছেন, বুঝতে পারছেন? জি তো ডিটেলস শুনে নেন যে মানে শুধু হোম পেজ ছাড়া আরো কোনো পেজ লাগবে কিনা। ব্লগের জন্য তো ওগুলো অটো জেনারেট হবেই, তাই না? তো ওগুলা শুধু একটা জি একটা স্ট্রাকচার ক্রিয়েট করে দিতে হবে, আর বাকিগুলো তো হোম পেজের কাজ। অ্যাকচুয়াল অর্থে কয়টা পেজের কাজ আপনাকে করতে হবে এটা শুনে নেন, আপনি ওনাকে বোঝাই বলেন, তাহলেই উনি বুঝবে। কি বলবো ভাই? কি বলবো বলে দিব, আপনি বলেন কি বলবেন, বুঝে শুনে আপনি বলেন। বলেন, বাংলায় বলেন, আমি পরে বুঝে দিচ্ছি, সমস্যা নাই, একটু বুঝে দেন। বলেন যে অ্যাকচুয়াল অর্থে সে হোম পেজ আর রেস্ট পেজ বলতে সে
সে বোঝাচ্ছে যে ব্লগ পেজগুলোকে বোঝাচ্ছে মেবি, ঠিক আছে। এই ব্লগ পেজগুলাই শুধু ডিজাইন করতে বলছে কিনা এতটুকু জানে নেবেন। ও আচ্ছা ভাইয়া। কনফার্ম হয়ে কাজ আচ্ছা ভাইয়া, করবেন, আপনি তাহলে বললেন। পরে ভেজাল হবে না, ঠিক আছে। ওকে। আর আপনি গতকাল আপডেট করেন নাই কেন? আপনাদের হচ্ছে স্ক্রিনশট আপডেট করতে বলছিলাম, করেন নাই কেন? কেন ভাইয়া, করছি তো। আমি তো আপনার ওই মেইলটাতে আমার ওই ইয়ে স্ক্রিনশটটা দিয়ে দিছি। কখন দিছেন? আর রাতে দিছি, একটু লেটে দিছি তো। 10টা 10টা 10:30 দিকে দিছি। ওকে, চেক করবো এখন পরে। আচ্ছা, ওকে। একটু দেখে নিন। তো পিএইচপি ব্লকের ভিতরে পিএইচপি কোনো কিছুকে যদি আমি ডিসপ্লে করাইতে চাই, ইকো করতে হয়। ইকোটা হচ্ছে একটা ফাংশন যেটাতে মনে করেন যে আহ, কি করে প্রিন্ট করে দেখানো, শো করে দেখানো, এটার জন্য একটা ফাংশন পিএইচপি এর ডিফল্ট ফাংশন, ঠিক আছে। আমি যদি এখানে লিখি হাই ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস, সেভ করে আমি এখানে রিলোড দেই, দেখবেন এখন ডিসপ্লে করতেছে, তাই না? বুঝতে পারছেন কি এতক্ষণ কি কি বললাম? জি ভাইয়া। কি বললাম আর কি বুঝলেন এটা বলেন। ভাইয়া HTML এর মতো CSS এরও ভাইয়া নির্দিষ্ট স্ট্রাকচার আছে। হুম আমাদেরকে কি বলে, PHP ওইটা লিখে শুরু করতে হবে এবং ইকো দিয়ে কোনো কিছু শো করতে হবে ভাইয়া। হুম তো হচ্ছে পিএইচপি ব্লক দিয়ে অবশ্যই কাজ করতে হবে, আর পিএইচপি ব্লকের ভিতরে আমরা পিএইচপি এর কাজ করব। তার মধ্যে ইকোটা হচ্ছে পিএইচপি এর একটা ফাংশন যেটা দিয়ে ডিসপ্লে করাইতে হয়। জাভা স্ক্রিপ্ট একবার দেখাইছিলাম না যে আপনার হচ্ছে কনসোল ডট লগ বা কি ছিল আর কি কি ফাংশন ছিল, ওটা হচ্ছে আউটপুট দেখানোর জন্য। এখানে প্রিন্টও ব্যবহার করা যায়। হ্যাঁ, তো আউটপুট দেখানোর জন্য, ইকোর বদলে প্রিন্টও ব্যবহার করা যায়। আচ্ছা, আউটপুট দেখানোর জন্য আমরা কি করছিলাম যে আহ, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, ওটা নিয়ে আসতেছি পরে। তো আউটপুট দেখার জন্য এখানে ইকো ফাংশন ইউজ করতে হয়, এবং এই ইকো যদি ইউজ করি তার ভিতরে যদি কোনো স্ট্রিং বলে এগুলোকে, মানে এক এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি, ঠিক আছে, বর্ণের সমষ্টি, ঠিক আছে, ওয়ার্ড ওয়ার্ড বা বর্ণ, ঠিক আছে, এটাকে বলে স্ট্রিং। ইংলিশে বলে এটাকে স্ট্রিং, ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলে স্ট্রিং এটাকে, ঠিক আছে। তো ভাই এটাকে আসলে দিতে হয় ডাবল কোটেশন বা সিঙ্গেল, হ্যাঁ বলেন। ভাই সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের ভিতরে যাই থাকে তাই স্ট্রিং। হ্যাঁ, সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে যাই থাকে তাই স্ট্রিং হিসেবে ধরে নেয়, ঠিক আছে। ওটা যদি 0 1ও ইউজ করি তবু সেটা স্ট্রিং হিসেবে ধরে নেয়, ঠিক আছে। ওইটা বিষয় নিয়ে পরে বলতেছি, আপাতত নর্মালি এতটুকু দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রিন্ট ইউজ করা যায়, কিন্তু প্রিন্ট ইউজ করলে এখানে আমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, ঠিক আছে। তো আমি যদি প্রিন্ট ইউজ করি তাহলে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, আর যদি ইকো ইউজ করি তাহলে কোনো ব্র্যাকেট ইউজ করতে হবে না, এতটুকুই ডিফারেন্স, আর কিছু না, ঠিক আছে। ওকে, তাহলে এইটাকে বলে হচ্ছে ইকোটা একটা ফাংশন আর প্রিন্টটা একটা ফাংশন, পিএসপি এর ডিফল্ট বিল্ট ইন ফাংশন বলে এগুলাকে, ঠিক আছে। এটা কি স্যার দুইটা দুইটা ফাংশনের কাজে একই? হ্যাঁ, একই কাজ, দুইটা ফাংশনেরই কাজ একই। তারপরে এখানে যে প্রিন্ট অ্যাপ আছে, তো প্রিন্ট অ্যাপ এটা কাজ করবে না এখানে। প্রিন্ট অ্যাপ মূলত হচ্ছে সি, আচ্ছা এখানে ইরর আছে একটা, এখানে প্রতিটা লাইনের শেষে পিএসপি তে কোলন ইউজ করতে হয়, ঠিক আছে। এই যে কোলন ইউজ করতে হয়, দেখেন এখন কাজ করছে, এখন প্রত্যেকটা এক লাইনে আসলো, ঠিক আছে। তো পিএসপি তে আমরা কি করব, আমরা হচ্ছে এই লাইন থেকে, এক মিনিট,
মামা মামা অনেক আগে আকাশ মামার রুম কোনটা? আকাশ হ্যাঁ? চিনেন না? কে আপনি? আমি হইলো মনে করেন যে 2 মাস হলো 2 মাস হইছে আসার? হ্যাঁ কইছে উনি? তাহলে তো আমি বলতাম না এটা আকাশ মামা এই সাইডের কেউ না ঠিক আছে এই সাইডে বা ওই পাশে যায় ওই গলিতে ওইখানে জিজ্ঞেস করলাম চিনে না। কয় এমনিতে অতটা চিনি নাম জানি না। এই ফ্লোরে চারতলায় রুম মনে হয়। চার নাম্বার আসবে? হ্যাঁ? না, ওই পাশে জিজ্ঞেস করছি। এদের রুম মনে হয় ফাঁকা। পাইছেন? সবাই কি আছেন? আচ্ছা তো পিএসপি এর সবচেয়ে ভালো সোর্স শেখার জন্য হচ্ছে বেসিক শেখার জন্য হচ্ছে W3 স্কুল সম্পর্কে আমরা তো অনেক আগে থেকেই অবগত জানি কিছু না কিছু হলেও তো পিএসপি সম্পর্কে এখান থেকে খুব নতুনদের জন্য অনেক ভালোভাবে সুন্দরভাবে লাইন বাই লাইন শেখানোর আর কি স্টেপ বাই স্টেপ বলা আছে ঠিক আছে তো এই যে বডি HTML মনে করেন আমি HTML এবং পিএসপি কিভাবে একসঙ্গে লিখবো আমরা তো ইকো সম্পর্কে জানলাম তাই না আমি মনে করেন ওদের স্ট্রাকচারটা এখানে পেস্ট করে দিলাম আমাদের পিএসপি এর ভিতরে HTML লিখতে হয় কিন্তু HTML তো স্ট্রাকচারের জন্য আর কিছু কন্টেন্টকে ডাইনামিক করার জন্যই আমরা পিএসপি ইউজ করি মনে করেন আমাদের একটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যেটাই হোক এই অংশটাকে ডাইনামিক করব সার্ভার সাইডে আছে সার্ভারে আছে ওখান থেকে আনবো তো এইটা এই জায়গাটাতে শুধু আমরা পিএসপি ইউজ করব ইকো করার জন্য আর স্ট্রাকচারটা কিন্তু HTML এর হবে ঠিক আছে এই রকম বুঝতে পারছেন কি কি বললাম আচ্ছা এখানে কি করব H1 হেডিং আমি ডিসপ্লে করাবো এখানে ওকে তাহলে হ্যাঁ রেকর্ড করা আছে তাহলে এবার কি করব এখানে আমরা হেডিং এর ভিতরে একটা আমরা কিছু একটা ডিসপ্লে করাবো পিএসপি দিয়ে ইকো ওয়েলকাম টু পিএসপি ওকে তাহলে এখন আমাদের মানে পিএসপি ইউজ করার উদ্দেশ্যটা কি এটা তো বুঝতে পারছেন নাকি কেন ইউজ করা হয় বা কোথায় ইউজ করা হয় এই কন্টেন্টগুলোকে ডাইনামিক সার্ভারের সঙ্গে লিঙ্ক করানোর জন্যই পিএসপি ইউজ করা হয় ঠিক আছে পিএসপি এর কাজ তো সার্ভার থেকে ডাটা আনা এবং ডাটা পাঠানো তাই না তো এই হচ্ছে H1 এর জায়গায় যে ডাটাটা থাকবে এটা মনে করেন সার্ভারে আছে ওইটাকে আনায় ওখানে বসায় দেবে এর জন্য পিএসপিটা ইউজ করা হবে এর ভিতরে HTML এর স্ট্রাকচারটা ঠিকই থাকবে ঠিক আছে আমি যদি এটাকে সেভ করে আমি এখানে কি করব রিলোড দিলাম দেখেন এই যে হেডিং ট্যাগের মধ্যে চলে আসছে এবার এটাকে যদি আমি ইন্সপেক্ট করি আমরা ইন্সপেক্ট করলে কিন্তু কোনো পিএসপি দেখতে পারবো না ঠিক আছে কোনো পিএসপি এখানে আমাদের আসবে না ওকে আমি এটাকে একটু বড় করে যদি দেখাই এখানে দেখেন হেডিং এর ভিতরে কি ওয়েলকাম টু পিএসপি লেখাটা আসছে না এখানে কোনো পিএসপি ফাংশন আছে আমরা যে এই যে ভিতরে ইউজ করছি পিএসপি ইকো ডাবল কোটেশন তারপর শেষে কোলন দিছি কিছুই নাই কিন্তু এখানে শুধু কি আছে ওয়েলকাম টু পিএসপি ওকে আমরা যা শুধু যে এখানে আপাতত করে আমরা তো সার্ভারে এখনো কানেক্ট করা শিখি নাই ওটা পরের অপশন ঠিক আছে ওটা পরে দেখব ওকে
তো এই হলো হচ্ছে মনে করেন যে HTML স্ট্রাকচারে কিভাবে PHP কে ইকো করতে হয় বা ইকো ফাংশনটা কেন ইউজ করা হয়। এই জন্য যদি আমি এখানে ইকো ফাংশন ইউজ না করি তাহলে কি হবে বলে তো কেউ একজন বলেন। এটা ডিসপ্লে করবে না, ঠিক আছে, এই যে নাই, দেখেন H1 ফাঁকা, ঠিক আছে। এই শুধু ইকোটার কাজই হচ্ছে কি করানো, ইকো বা প্রিন্ট কি করানো বলেন তো, ডিসপ্লে করানো, শো করানো, ঠিক আছে, ইকো আউটপুট দেখানো। ওকে, তারপর আসি, এখানে বলছে হ্যালো ওয়ার্ল্ড, প্রোগ্রামারদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আচ্ছা, পিএসপি এর ইন্ট্রোতে যদি আসি কিভাবে শিখবেন, ঠিক আছে, আমি তো ডিটেলস সব কিছু শেখাইতে পারবো না, আমি এখান থেকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ শেখাই দিচ্ছি, ঠিক আছে। পিএসপি, তো এখানে হাইপার টেক্সট প্রি প্রসেসর, তো প্রথম বিটার ফুল মিনিং হচ্ছে পিএসপি, পরেরটা হচ্ছে হাইপার টেক্সট, তারপরেরটা হচ্ছে প্রি প্রসেসর, ঠিক আছে। তো এটা ওপেন সোর্স একটা ল্যাঙ্গুয়েজ এখানে বলা আছে। আচ্ছা, কি বলছে, অ্যামেজিং অ্যান্ড পপুলার ল্যাঙ্গুয়েজ, এটা অনেক জনপ্রিয়, এই দেখেন এখানে এনাফ টু বি কোর বিগেস্ট ব্লগিং সিস্টেম অন ওয়েব ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেসের জন্য এটা সবচেয়ে বেশি জনপ্রিয় পিএসপিটা, বুঝতে পারছেন। আচ্ছা, ডিপ এনাফ টু রান লার্জেস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুক, তো ফেসবুকের অনেক বড় একটা অংশ পিএসপি দিয়ে তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি পিএসপি ফাইলের এক্সটেনশন, এই যে ডট পিএসপি থাকতে হয়, এখানে বলছে যে পিএসপি ফাইলের ভিতরে কি কি ইউজ করা যায়, এইচটিএমএল ইউজ করা যায়, সিএসএস ইউজ করা যায়, জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়, পিএসপি কোড ইউজ করা যায়। আমি এখানে কি করলাম, পিএসপি এক্সটেনশন দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম, তার মানে শুধু পিএসপি ইউজ করতে পারবো, এর ভিতরে তা নয়, এর ভিতরে আমি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবই ইউজ করতে পারবো, সাথে পিএসপিও ইউজ করতে পারবো। ওকে, তো এখানে কেন ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়, এগুলোর কিছু সুবিধা অসুবিধা। এই যে পিএসপি কেন ইউজ করা হয়, পিএসপি ক্যান ডাইনামিক পেজ কন্টেন্টগুলোকে ডাইনামিক করে দিতে পারে, ক্রিয়েট, ওপেন, রিড, ডিলিট, সার্ভার থেকে আপনার কোনো ফাইল ক্রিয়েট করা, ওপেন করা, রিড করা, এগুলাই তো মূলত কাজ, তাই না, ক্লোজ করা, এগুলাই তো কাজ, সার্ভারের কাজ, কোনো কিছু আপডেট করা, ডিলিট করা, অ্যাড করা, আমরা তো এই কাজগুলোই করি, এই কাজগুলো ছাড়া কিছু করি না কিন্তু। কালেক্ট ফন্ট ডাটাকে কালেক্ট করে সার্ভারে সেট করে দিতে পারে, ডাটাবেজে পাঠাইতে পারে, ডাটাবেজ থেকে ডাটাটাকে আইনে আমাদের ডিসপ্লে করাইতে পারে, ঠিক আছে। এইরকম কিছু একটা পিএসপি দিয়ে আমরা ইনক্রিপ্ট করতে পারি ডাটাটাকে সিকিউর করার জন্য। এরকম কিছু সুবিধা অসুবিধা দিছে। পিএসপি এর বর্তমান ভার্সন হচ্ছে এটা, বর্তমান ভার্সন না, পিএসপি ভার্সন দিয়ে যদি সার্চ করি। আচ্ছা ভাইয়া, পিএইচপি জেএস ফাইলে কেন লেখা যায় না, ব্যবহার করা যাচ্ছে না? আচ্ছা, তো HTML ফাইলের ভিতরেও আমরা পিএসপি লিখতে পারবো না যদি ফাইল এক্সটেনশনটা ডট এইচটিএমএল হয়। আমরা সিএসএস যদি এক্সটেনশন হয়, সিএসএস এক্সটেনশনের ভিতরে HTML ফাইল লিখতে পারি না। তো এটা কিছু লিমিটেশন, ঠিক আছে, এটার কিছু বাধ্যবাধকতা আছে, যেমন আমরা HTML ফাইলের ভিতরে পিএসপি লিখতে পারবো না। জাভাস্ক্রিপ্ট ডট জেএস আমরা ইউজ করি না এক্সটেনশন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, ওইখানে আমরা HTML ইউজ করতে পারবো না, আবার হচ্ছে পিএসপি ইউজ করতে পারবো না, ঠিক আছে। কিন্তু পিএসপি এক্সটেনশন যে ফাইল থাকে সেখানে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সব ইউজ করতে পারবো। আমরা CSS যে এক্সটেনশন ছিল ওখানে HTML ইউজ করতে পারছিলাম বলেন তো, পারি নাই, না ভাইয়া, কখনো পারবো না, ঠিক আছে, সেম। তো পিএসপি এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে PSP.net নেটওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে পিএসপি এর অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, তো পিএসপি এর অনেকগুলো ভার্সন আছে। হুম, বলেন। আচ্ছা, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়েও তো মানে আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়, হুম, তো এখানে পিএইচপি ইউজ করলে তো লাভটা কি হবে? অ্যাকচুয়ালি যখন আমরা HTML ওয়েবসাইট দুই ধরনের হয়, কি হয়, ডাইনামিক আর একটা কি স্ট্যাটিক আর একটা ডাইনামিক,
ঠিক আছে। তো স্ট্যাটিক যে ওয়েবসাইটটা থাকে সেটা মূলত HTML CSS আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে আমি যদি একটা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফাইল ক্রিয়েট করি, ওইটাকে এডিট করার মতো আমি অপশন রাখতে পারবো না। মানে আমি চাইলেই ইউজার ফ্রেন্ডলি করে দিতে পারবো না। আমাকে কোডিংয়ে গিয়ে ভিতরে গিয়ে হেডিং ট্যাগের ভিতরে গিয়ে হেডটাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে, ফাইলের ভিতরে গিয়ে। বুঝতে পারছেন? সরাসরি আমরা কোনো ড্যাশবোর্ড বা এডিটরের মধ্যে কানেক্ট করে দিতে পারবো না। ওয়ার্ডপ্রেসে যেমন আমরা কোনো কন্টেন্টকে ডাবল ক্লিক করে এডিট করতে পারি। মনে করেন যে এলিমেন্টর দিয়ে ইউজ করতেছি, ওখানে একটা হেডিং নিছি, ওটাতে ডাবল ক্লিক করে বক্স আসতেছে, বক্সে এডিট করলাম, ঠিক আছে। এটা কিন্তু সরাসরি পিএসপি দিয়ে করা, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, ঠিক আছে। যখন আমরা HTML দিয়ে একটা স্ট্রাকচার ক্রিয়েট করব, তখন ওর ভিতরের কন্টেন্টটাকে চেঞ্জ করার জন্য আমাকে কোডিংয়ের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। যদি পিএসপি দিয়ে আমি কন্টেন্টগুলোকে ডাইনামিক করে দিতে পারি কোনো কিছুর সঙ্গে, তাহলে আমরা কি করতে পারবো, কোডিংয়ের ভিতরে না গিয়ে যেখান থেকে ডাইনামিক করবো আমরা সেখানে গিয়ে শুধু কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। কোশ্চেন বুঝতে পারছেন? হয়তো বা পরে বুঝবেন, আরও যখন পিএসপি সম্পর্কে ডিটেলস আলোচনা করব তখন, এখন অত বেশি মাথায় নাও ঢুকতে পারে। ওকে, জি জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা। তো এর সহজ বিষয়ে যেটা বলি যে কাস্টমাইজারে যান না, অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজ অপশনে যান। ওখানে গিয়ে কিছু কিছু জিনিস দেখবেন চেঞ্জ করে দেবেন, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার কি কোডিংয়ে হাত দিতে হচ্ছে? হচ্ছে না। এটা করা আছে পিএসপি দিয়ে, ঠিক আছে। সে শুধু পিএসপি এর ওই কোনো এক জায়গায় পিএসপি কোডের মানে যে জায়গায় সিএসএস দরকার সেই জায়গায় পিএসপি কোড অ্যাড করা আছে, ফাংশন অ্যাড করা আছে, ঠিক আছে। জাস্ট একটু বেসিক বোঝানোর জন্য আর কি বোঝাচ্ছি এইভাবেই। অ্যাকচুয়ালি বেসিকটা এরকম না। তো কি করতেছি আমরা, কাস্টমাইজারে গিয়ে কোনো একটা টেক্সট চেঞ্জ করতেছি, আমাদের স্ট্রাকচারের টেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা পিএসপি দিয়ে ডাইনামিক করা বা HTML স্ট্রাকচারের ভিতরে ওই যে হেডিং এর ভিতরে একটা পিএসপি কোড লেখা আছে, যার জন্য এটা সম্ভব। আর যদি সরাসরি আমি পিএসপি না করে হেডিং এর ভিতরে কন্টেন্ট বসাই দিতাম, তাহলে আমি এই ড্যাশবোর্ডে কাস্টমাইজে গিয়ে যতই চেঞ্জ করি না কেন ওখানে চেঞ্জ হতো না, ঠিক আছে। আমাকে কোডিং এর ভিতরে HTML এর ভিতরে গিয়ে তারপর কন্টেন্টটাকে চেঞ্জ করে দেওয়া লাগতো। আর একটা জিনিস ভাইয়া, জি, বলেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো এইচ ট্যাগের ভিতরে লিখলাম পিএইচপি, তাই না? হুম, এখন যদি আমরা এইচ ট্যাগের বাইরে লিখি পিএইচপি, তখন কি হবে? মানে কভার করে যদি এইচ ট্যাগটাকে পিএইচপি দিয়ে কভার করি, তখন কি হবে? সেটাও হবে, ওটাও দেখাবো। মানে এইচ ওয়ান ট্যাগটা ওটাও দেখাবো, হ্যাঁ, ওটা আসবে, ওটা নিয়ে, ওটা এমনি আসবে, ঠিক আছে। ওটাও আলোচনার মধ্যেই আছে। ওকে, আচ্ছা। পিএইচপি এর বর্তমান ভার্সন হচ্ছে 8 এবং এটা রিলিজ হচ্ছে নভেম্বর 26, 2020। কয় মাস আগে? আজকে কয় তারিখ? ও মাই গড, কারেন্ট আসছে আমার। 1 মিনিট ওয়েট করবেন। এখানে আমরা দুইটা নিলাম, এরকম আমরা কয়েকটা পিএসপি নিছি, কিন্তু প্রথম পিএসপিটাকে আমি মানে কাজ করি নাই, ইয়ে করি নাই, আমি এই ফাংশন করি নাই। একদম শেষে গিয়ে আমি আবার ওটাকে এই ফাংশনাল কাজটা আমি করলাম ইকো দিয়ে। তাও হবে কি? আরেকবার, আপনার কথা ক্লিয়ার হলাম না। আমি বুঝছি ভাই। পিএসপি আপনি এখানে লিখছেন প্রথমে কি ডলার চিহ্ন দিয়ে ওয়াই দিলেন জাহিদুল ইসলাম, হুম, আবার পরে ডলার এক্স দিয়ে আবার এই 30। ডলার ওয়াই ডলার এক্সট্রা কি বলেন তো? ডলারটা হচ্ছে আপনার কি যেন ভেরিয়েবল। হুম, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। বলেন তারপর। বলছিলাম কি এই ভেরিয়েবল গুলো আপনি করলেন, হুম, কিন্তু দেখা গেল আমার এটা করতে গিয়ে আমার মনে নাই যে এখানে আমাকে এই যে ইকো দিয়ে আমার ফাংশনাল কাজটা করতে হবে। আমি এর মাঝে আরো অন্যান্য কাজ করছি, ওই কাজটাকে শেষে দিয়ে আবার করা যাবে কি? আচ্ছা। তো এখানে আমি নিলাম হচ্ছে H1 আসলে বুঝছেন কি PHP ক্লাস। হ্যাঁ, বুঝতে পারছি। তো মাঝে আমি অনেক কিছুই দিলাম, পরবর্তীতে এই ভেরিয়েবলের কাজ করতে পারবো কিনা, এইটাই তো নাকি? হ্যাঁ ভাই, মাঝে মনে করেন আরো অনেক কিছু আছে, অনেক, এই তো নাকি, অনেক কিছু আছে, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই করতে পারবো। এখানে যদি আমি রিলোড দিই, তারপর দেখেন কি হয়।
ওই যে আসছে নিচে, জি। এই দুইটাই তো ভেরিয়েবল ছিল, ভেরিয়েবলের ভিতরে ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু যেখানে যায় আমরা কাজটা করলাম ফাংশন কাছে ওখানে চলে গেল। আমরা কি করলাম, আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে ওর ভিতরে আমরা যেখানে খুশি সেইখানেই আমরা এই ভেরিয়েবলগুলোকে কল করতে পারবো। ঠিক আছে, এই পেজের যেখানে ইচ্ছা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমরা যে উপরে বা নিচে যেখানে ইচ্ছা, পরবর্তীতে ওই ভেরিয়েবলগুলো আমরা যেখানে ইচ্ছা সেখানে কল করতে পারবো। ওকে, আচ্ছা এই কোশ্চেন নাকি? আচ্ছা তারপর আসি আমরা আবার কি করব, নেক্সট পেজে চলে যাব নাকি, ভেরিয়েবলের কমেন্ট। তো HTML এর কমেন্ট আছে, CSS এর কমেন্ট আছে, আছে না, সব কিছুরই কমেন্ট আছে। তো PHP এরও কমেন্ট আছে। কিভাবে? সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য এই ডাবল স্ল্যাশ আর হচ্ছে হ্যাশ ইউজ করা যায়, বা হ্যাশ যে কোনো একটা। আমি যদি এখানে ডাবল স্ল্যাশ ইউজ করি, দেখেন এটা কমেন্ট হয়ে গেল। কিন্তু এবার কিন্তু এই ভেরিয়েবলটা $y যে আমরা এখানে ইউজ করছি এটা কিন্তু কোথাও নাই, আছে? এটা যা শুধু কমেন্ট, PHP ফাংশন কিন্তু আর এটাকে ধরবে না। ঠিক আছে, তো এই ভেরিয়েবলটা যেহেতু নাই, এখানে কিন্তু এরর শো করবে যে এই ভেরিয়েবলটা কোথাও ডিক্লেয়ার করা নাই, আনডিফাইন্ড ভেরিয়েবল বলবে। ঠিক আছে, এই যে আমরা ভেরিয়েবলটা এখানে লিখছি, ইকো করছি, এই ভেরিয়েবলটা এখানে আছে কিন্তু কমেন্ট করা আছে, সে কিন্তু আর এই কমেন্টটাকে ধরবে না। ঠিক আছে, কারণ ওটা কমেন্ট আছে। তো এখন যেহেতু এই ভেরিয়েবলটা আর কোথাও ডিক্লেয়ার করা নাই বা ভেরিয়েবলের কোনো ভ্যালু নাই, এখানে কি আসবে, এরর আসবে একটা। কি আসবে, আনডিফাইন্ড ভেরিয়েবল। এই দেখেন মাই নেম ইজ এর পরে ফাঁকা, আনডিফাইন্ড ভেরিয়েবল কি, ওয়াই। এই যে আমরা এই ওয়াই ভেরিয়েবলটা এখানে ইউজ করছি, এটা আনডিফাইন্ড, মানে এটাকে ডিফাইন করা হয় নাই, কোথাও এর ভ্যালু বলা হয় নাই। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি এই যে PHP ব্লগ, এটা একটা নিছি, এটা একটা নিছি, একটা পেজের ভিতরে অনেকগুলো PHP ব্লগ নেওয়া যায়, এটা দেখানোর জন্য আমি এগুলো কাটে দিচ্ছি, একটার ভিতরে আমি সব রাখি। ওকে, এবার আসি এক্স নিলাম, এবার আসি আরেকটা ভেরিয়েবল নেব $z। ঠিক আছে, জেড এর ভ্যালু দিলাম হচ্ছে কত দেব, 40। এবার আমরা কি করব, ইকো করব, কোথায় গেল, $x প্লাস $z। ওকে, তাহলে এই দুইটা ভেরিয়েবলকে, ভেরিয়েবলে কিন্তু কোটেশন ইউজ করতে হয় না কখনোই, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন করলে সেটা কি হবে, স্ট্রিং হয়ে যাবে, ওটার ভেরিয়েবল থাকবে না। ঠিক আছে, তাহলে এই $x আর হচ্ছে $z এর যে ভ্যালুগুলো আছে 30 আর 40, এই দুটো কি হবে, এখন যোগ হবে, যোগ হয়ে এখানে ইকো হবে, মানে শো করা হবে, তাই না? ভ্যালু কত হবে, 77 হবে, 17, তাই না? উপরের গুলো কাটে দিই, সেভ করে নিই। কত হলো, 70। হ্যাঁ। এখন মনে করেন কোনো একটাকে আমি কোটেশনের ভিতরে রাখলাম। ঠিক আছে, এখন কি হবে, এই $x এর জায়গায় এই 30 লেখাটা আসবে, মানে স্ট্রিং আকারে আসবে, 30 আর 40 দুটো পাশাপাশি হয়ে যাবে। এইটা কিন্তু এই অবস্থায় এটা ছিল একটা নাম্বার, PHP এটাকে নাম্বার হিসেবে ধরে নিয়েছে, তো দুইটা নাম্বারের মাঝে যোগ চিহ্ন থাকলে যোগ করবে। কিন্তু আচ্ছা। কিন্তু যখন আমি এটা একটা কোটেশন দিব, তখন কি হবে, আচ্ছা এটাতে PHP তে এটা কাজ করবে। ঠিক আছে, তখনও সেম হবে, জাভাস্ক্রিপ্ট এটা কাজ করে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট একটু দেখাই আসলে কি বিষয় নিয়ে বোঝাতে চাচ্ছিলাম। যদি স্ক্রিপ্টে ঢুকি, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় কি দিয়ে, var লিখে। এখানে কি ছিল, $সাইন ছিল, জাভাস্ক্রিপ্টে সেটা কি করা হয়, var লিখতে হয় ভেরিয়েবলকে পরিচয় করানোর জন্য। ঠিক আছে,
এটাকে বলে দিলাম x ইকুয়াল টু কি 30, y ইকুয়াল টু কি দিলাম 40। আমি কি করব, z equal to 40 ডকুমেন্ট ডট রাইট x প্লাস y, ওকে এটা z হবে না না, আমরা যে জাভা স্ক্রিপ্টে কি ইউজ করছি, জাভা স্ক্রিপ্ট পিএসপি পুরো আলাদা, পিএসপি এর ভিতরে ভেরিয়েবল আলাদা, ইকো আলাদা, তো জাভা স্ক্রিপ্টের ভিতরে সবকিছু আলাদা। জাভা স্ক্রিপ্টের ভিতরে আমরা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেগুলোর কাজ করতে পারি। পিএসপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা সরাসরি জাভা স্ক্রিপ্টে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তো আমরা এখানেও কি করলাম, এক্স এবং ওয়াই যোগ করলাম, শো করছে। কিন্তু আমরা যদি এটাকে কোটেশনের ভিতরে রাখি তাহলে কি হয়ে গেল, কি হয়ে গেল বলুন তো। একটা শুধু আমরা কি করলাম, এই 30টাকে কোটেশনে রাখলাম, 30টাকে কোটেশনে রাখার ফলে সে আর এটাকে যোগ করে নিল না, মানে 40-এর সঙ্গে নাম্বার হিসেবে যোগ করলো না, ঠিক আছে। যদি এই 30-এর জায়গায় যদি লিখি আমরা অন্য কিছু ভেরিয়েবল বা সামথিং কিছু একটা লিখলাম বা দিলাম একটা নাম্বার, ঠিক আছে। এখন কি হবে, 30-এর বদলে যা দিব তাই এখানে শো করাবে, ঠিক আছে। এটা একটা স্ট্রিং হিসেবে ধরে। যাই হোক, এটা নিয়ে আর পেছাপুছে না করি, এমনি মাথা খারাপ হবে, অন্য মাথা খারাপ হবে। স্যার স্যার এইখানে কোনখানে যে কাজটা আমরা করলাম এখনই, ঠিক আছে, উপরে আমরা যে পিএসপি এর ভিতরে যে আমরা নিচে প্রথমে $30 তারপরে $z40 এগুলো না নিয়ে তো আমরা সরাসরি এখানে কাজটা করলেই হতো। কোথায় জাভা স্ক্রিপ্ট আলাদা এবং পিএসপি আলাদা, ওটা আমি কোথায় করছিলাম, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাভা স্ক্রিপ্ট লিখছিলাম, ঠিক আছে। আর এটা কি পিএসপি, দুইটা আলাদা জিনিস, ঠিক আছে। আমি কি বলতে চাচ্ছি না স্যার, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে, এই যে পিএসপি এর যে $30 আর $40 z এর 40 এই দুইটাকে কি ওখানে শো করাইলেন জাভাস্ক্রিপ্টে? না, ওখানে আলাদাভাবে আমি ভেরিয়েবল এক্স ওয়াই নিছিলাম এবং ওখানে আলাদাভাবে ভেরিয়েবলের ভ্যালু দিছিলাম, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম ওই দুইটাকে ওখানে শো না, করাচ্ছে কিনা। ওটা আলাদাভাবে ডিসপ্লে করেছিলাম। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এই ছিল হচ্ছে দুইটা ভেরিয়েবলকে আমরা যোগ করে দেখালাম। সেম ভাবে গুণন ভাগ সবকিছু করা যায়। স্যার আশাদ ভাই, বলেন। ভাই ওই যে এক্স এর যে মানটা দিচ্ছেন ভাই, ওটার ওখানে যে কোটেশন দেন, তাহলে কি ওটা তো সেম কাহিনী হবে যেটা জাভাস্ক্রিপ্টে দেখালেন একটু আগে? না, এই পিএসপি তে এটা ওইরকম হবে না, পিএসপি তে দুইটাই নাম্বার হিসেবে ধরে নেবে, আচ্ছা, মানে এটা মানে ডাবল কোটেশন, দেখাবে তাই তো? হ্যাঁ তারপরেও যোগ করে নেবে, কিন্তু জাভা স্ক্রিপ্টে সেটা করবে না। তো আমরা কি করলাম, গুণন করলাম, তো ভাগ করতে কি দিয়ে স্ল্যাশ, ঠিক আছে, ডিভাইড, এই যে ভাগ হয়ে গেল। আর একটা ভ্যালু আছে কি, এইটা সম্পর্কে কে কে জানেন, এটা কি বলেন তো, পার্সেন্টেজ ভাই। পার্সেন্টেজ। এটা নিয়ে কিছুদিন আগে অনেক ঘটনা ঘটে গেছে, জানেন কি। মডুলাস ভাই, স্যার একটু কাটা করেন তো ভাই এটা নিয়ে কত ট্রোল হইলো ফেসবুকে। হ্যাঁ, আমি তো এটা ট্রল দেখলাম না রে ভাই। আপনি তাইলে প্রোগ্রামিং এর ইয়াগুলাতে নাই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ওই যে সব জায়গায় সব জানতা শমশের না কি বলে, আসলে বিষয়টা হলো সময় বেশি হয়। হুম, ফ্রিল্যান্সার নাসিমের নাসিমকে নিয়ে। আচ্ছা, মনে হয় খবরে কথা। যারা যারা নাসিমের ভক্ত আছেন, ঠিক আছে, নাসিম আর কি, আরেকজন কি জানি আছে, তারা 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 দূরে যান। না না, আরেকজন যে কি আছে আমার নাম ভুলে গেলাম, জামাল উদ্দিন নাকি, জামাল স্যার। জামাল স্যার, এই যে জাইদুল স্যার আমাদের আছে জামাল উদ্দিন স্যারের ভক্ত, ঠিক আছে। দুই তিন দিন খালি করছি আর করি না ওনার অন্য এখন আরেকগুলো আর যাই হোক, ওটা বিষয় নয়, পার্সোনালি কেউ নিয়েন না, ঠিক আছে, আসলে সবাই জানে, আমি কারোর ভক্ত না। কিন্তু আমি আপনার আর হইবেন না, আর ভাই করেন না কাহিনীটা এই কথা। একটু বলতেন ভাই, বিশ্লেষণ করতেন। হ্যাঁ সত্যি স্যার।
ওটা কোনো বিষয় নয়, ঠিক আছে। কে কার ভক্ত এগুলো নিয়ে আসলে আলোচনা করাটাও ঠিক না। আমি জাস্ট বললাম কিছুদিন আগে এটা নিয়ে একটা ট্রল হয়েছিল, জাস্ট শুধু এতটুকুই, ঠিক আছে। ভাই একটু যদি বলতেন আর কি আসলে কি ঘটনাটা কি, তাই তো? এটা আমার কি সাদা সাদা থাকার কথা না, এটা কালো হয়ে গেল কেন? এটাই তো লাইট নাকি? করে দেন ভাই। এখন সাদা অতিরিক্ত সাদা হয়ে গেল ভাই। হ্যাঁ, আচ্ছা একটু ফন্ট সাইজটা বাড়াই সাদা দিই। অতিরিক্ত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। সাইজ বাড়লে ভালো লাগবে। সাদাটা একটু বেশি হয়ে গেছে না? আমরা যদি এখানে আসি কালার থেমে, এটা তো আরো বেশি হয়ে গেল। না এটা চোখে ধরে। কোথায় গেল থেম? সাদাই ভালো। লাইট, এটা সাদা মনে কোনো কাদা। এটা ঠিক আছে ভাই, এটা একটু কম আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম আসলে ভাই বলেন? ভাই একটু যদি বলতেন আর কি কাহিনীটা আচ্ছা বলি, হালকা একটু ওয়েট করে। করেন। তো এই এই যে হচ্ছে আমার হচ্ছে HTML এর যেরকম একটা সাইন আছে, PHP এর সাইন আছে, সবকিছুর একটা চিহ্ন আছে, তাই না? নিজস্ব প্রতীক আছে, ঠিক আছে। তো PHP এর হচ্ছে এই যে এটা হাতির চিহ্ন, ঠিক আছে। ভাই আমার প্রতীক তো অন্যগুলোতে দেখিনি। হ্যাঁ ছেড়ে তো, শুধু এটাতে দেখলাম। ভালো কথা বলছেন। এই পিএইচপি এমনি ওকে, হয়ে গেল। আচ্ছা। তো এই হচ্ছে পার্সেন্টেজ, এটাকে পার্সেন্টেজ না, এটা প্রোগ্রামিং এর ভাষায় বলে এটাকে মডিউলাস, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভাগ করে আমাদের কি ভাগশেষ থাকে না? তো এই $x এবং $z এর অর্থ হচ্ছে যে x কে আমরা z দিয়ে ভাগ করে ভাগশেষ কত থাকবে সেটা হচ্ছে মডুলাস, ঠিক আছে। মনে করেন সিম্পল একটা সংখ্যা, ঠিক আছে। আম, কত দিয়ে ভাগ করা যায়? এখানে দিলাম 10, এখানে দিলাম হচ্ছে 3। ওকে, এবার আমরা আউটপুট দেখব। শেষটা দেখাবে নাকি ভাই? ভাগশেষটা দেখাবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভাগশেষ, মডুলাসটা অর্থ হচ্ছে ভাগশেষ দেখাবে। তাহলে x হ্যাঁ ভাই, মানে হচ্ছে 10 ভাগ হচ্ছে 3 করে ভাগশেষটা হচ্ছে যেটা আসবে সেটাকে এই মডুলাসের মাধ্যমে প্রকাশ করা হয়। মানে এর অর্থ হচ্ছে শুধু ভাগশেষটাকে রিপ্লেস করা হবে। আর যদি আমরা স্ল্যাশ দেই মানে ডিভাইড করি, ভাগ করি, তখন শুধু ভাগফলটা দেখাবে। এখন কিন্তু এই যে 3.33 হয়ে গেছে। রাজেল ভাই হেভি লাগলো। হ্যাঁ হেভি লাগবে না আপনার ম্যাথ? আচ্ছা, হ্যাঁ যেতে পারবে। তো এটা হচ্ছে মডিউলাস ভাগ যোগ, মানে আমরা নর্মাল ম্যাথ করলাম পিএসপি দিয়ে। তারপর কি আছে এবার দেখব। আচ্ছা, কমেন্ট করা, ঠিক আছে। এটা কেন আসলো? আচ্ছা, পিএইচপি তে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য ডাবল স্ল্যাশ ইউজ করতে হয়। দেখেন ডাবল স্ল্যাশ করার ফলে কমেন্ট হয়ে গেছে। বা হচ্ছে হ্যাশ ইউজ করা, এটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে। কিন্তু যখন মাল্টিপল লাইন করতে যাব, মানে অনেকগুলা লাইন, এইভাবে করতে হয়। দেখেন এর পিএইচপি এর যতগুলো আছে সব কমেন্ট হয়ে গেছে। এটাকে ক্লোজ করতে হয় এইভাবে, ঠিক আছে। এর ভিতরে যা থাকবে সব কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। কমেন্ট জানাটা খুব জরুরি। ওকে, এই ছিল হচ্ছে কমেন্ট। তারপরে আসি, দেখি কি বলছে নেক্সট। ভেরিয়েবল নিয়ে বলছে। অলরেডি আমরা ভেরিয়েবল সম্পর্কে কি জানি নাকি? বেশি আচ্ছা,
তো এখানে ফাংশন ইউজ করছে, ফাংশন নিয়ে আমরা একটু পরে যাব, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি আপনাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটু ফাংশন সম্পর্কে বলছিলাম, ওই যে ক্লিক ফাংশন মনে আছে? মনে আছে কি ফাংশনটা কি? ভাই বলছিলেন ভাই, কিন্তু মাথার উপর থেকে গেছে, মাথায় নাই। হ্যাঁ এটা সবার শেষে, ঠিক আছে। আমরা যে ইকো প্রিন্ট আছে, এই ইকো তো দেখলাম, আর হচ্ছে প্রিন্ট একই জিনিস, ঠিক আছে। এই যে প্রিন্ট বা ইকো, ইকো করলে ডাবল কোটেশন ইউজ করতে হয়, এবং প্রিন্ট করলে, আচ্ছা প্রিন্টও সেম, ঠিক আছে। প্রিন্টে মূলত ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, না করলেও হয়, ঠিক আছে। তাই এই যে এই ভেরিয়েবলের ভিতরে তারপরে h2 ট্যাগের ভিতরে কনক্যাট করছে এই ভেরিয়েবলটাকে $text1, মানে এইটা। তার মানে কি লার্ন পিএসপিটা এখানে বসে যাবে h2 ট্যাগের ভিতরে, তাই কি না? আচ্ছা, আমরা এটাকে কপি করে নেই। এই যে ভাই নবী ভাইয়ের কোশ্চেন ছিল এটা, তাই না? এটাকে একটু ফরম্যাট করে নেই, ঠিক আছে। তো এখানে কি text1 একটা, আচ্ছা ওকে। তো নবী ভাইয়ের কোশ্চেন ছিল যে আমরা HTML ট্যাগ ইউজ করতে পারবো কিনা, ঠিক আছে। স্যার এখানে ডাবল সামনে পিছনে ডট কেন? এইটা নিয়ে না কথা বললাম এতক্ষণ আগে, এটা কি একটা ভেরিয়েবল না? এর রাইজুল ভাই, এই থামেন। এত পিছনে ডট তাড়াতাড়ি কেন স্যার? পিছনে ডট দিলে যখন পরে কিছু থাকবে সেটাকে যুক্ত করার জন্য। যখন এই অবশ্যই তো আছে, এই যে একটা আছে h2 এর ক্লোজ আছে, এটা তো ক্লোজিং ট্যাগ। ও- যাই থাকুক না কেন, শুধু ট্যাগ কেন, মানে একটা যদি স্পেসও থাকে তারপর ওটা ইউজ করতে হবে। এখানে যদি একটা স্পেসও থাকে তবু আপনার মনে করেন কনক্যাট করতে হবে, মানে ডট যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা না হলে এটা ইরর আসবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের ভেরিয়েবল নেওয়া, আর হচ্ছে এই যে ভাইয়ের কি বলে, নবী ভাই আছেন? এই যে আপনার HTML ভিতরে নেওয়ার মানে কিভাবে নিতে হয়, এই যে হচ্ছে এক্সাম্পল, বুঝতে পারছেন? তো আমরা যখন এটা প্রিন্ট বা ইকো করব তখন তো এই h2টাও ইকো হবে, তাই না? তো যখন ব্রাউজারে h2 থাকবে এরকম ট্যাগের মধ্যে থাকবে, ট্যাগটা তখন সে ট্যাগ হিসেবেই নেবে। আমরা এখানে আমরা হচ্ছে পিএসপিতে আমরা যতই ডাবল কোটেশনের ভিতরে নেই না কেন, ঠিক আছে, বুঝতে পারছেন? ভাই আরেকবার যদি বলতেন। ভাই এটা ভাই ভাই রেজাল্ট একটু দেখান। আচ্ছা, ওকে। তাহলে text1 একটা ভেরিয়েবল, x একটা ভেরিয়েবল, এগুলো দরকার নেই, এগুলো এক্সট্রা, এগুলো ফেলাই দিচ্ছি, ঠিক আছে। এই তো বিষয় নাকি? আচ্ছা, তো এই HTML আর হচ্ছে PHP, ঠিক আছে, এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, ঠিক আছে। HTML এবং PHP সরাসরি h2 ট্যাগ নিলাম, কি ব্যাপার, আচ্ছা h2 নিলাম, ওকে ওকে। h2 নিয়ে আমরা কি করতে পারি, PHP এ ব্লক দিয়ে প্রিন্ট করলাম কি, আচ্ছা $txt1 এই ভেরিয়েবলটা, ঠিক আছে। আচ্ছা, এটা কমেন্ট করে দিলাম। তো এবার কি হবে, এই হচ্ছে ভাই টেক্সট 1 এর পরে একটা ডট দিতে হবে না? না, এখানে তো প্রিন্টের সামনেও দিতে হবে না, কারণ এখানে তো সামনে পিছনে আর কিছু নাই ভেরিয়েবলের আছে, মানে পিএসপি ব্লক শেষ এখানে, কিন্তু এই পিএসপি ব্লক শেষ হওয়ার আগ পর্যন্ত এই ভেরিয়েবলের পর কিছু আছে, মানে এখানে কিছু নাই।
এর সামনে তো প্রিন্ট ফাংশন, সেটার বিষয় আলাদা, ঠিক আছে। তো কি করলাম, আমরা h2 ট্যাগ নিলাম, এর ভিতরে প্রিন্ট না করে আমরা সরাসরি ইকো করতেছি, যেহেতু ইকো শব্দটা বেশি উচ্চারণ করছি ইকোই করি, ঠিক আছে। ইকো করলাম কি $txt ভেরিয়েবলটাকে, মানে এখানে যা আছে আর কি সেটা এখানে বসবে, ঠিক আছে। এর ফলে আউটপুটটা কি হবে, ht ট্যাগের ভিতরে সরাসরি লার্ন পিএসপিটা চলে আসবে, তাই কি না? এই যে আসলো, এটা কিন্তু দেখেন h2 ট্যাগের ভিতরে আসছে না? তো এটাকে আরেকভাবে লেখা যায়, কিভাবে, আমি সব কাটে দিলাম, ওকে। ইকো করলাম, এইখানে দিব হচ্ছে h2 ট্যাগ, ওকে। এবার সে কনক্যাট করা বলে এটাকে, বারবার বলতেছি মাথায় রাখবেন। এবার ভেরিয়েবল দিলাম, আবার কনক্যাট করে নিব, এবং হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে h2 টাকে ক্লোজ করে দিব, ওকে। তাহলে এবার কি হবে, এই h2 ট্যাগটাও এখানে ইকো হবে, ঠিক আছে। মানে ইকো হওয়া বলতে কি ব্রাউজারে h2 ট্যাগটাও চলে আসবে, কিন্তু সেটা h2 ট্যাগ হিসেবে আসবে, তার ভিতরের যে পিএসপি মানে ভেরিয়েবলের যা ভ্যালুটা আসবে সেটা এখানে বসবে, আর সামনে পেছনে কি হবে ট্যাগ শো করবে, সেম হবে, মানে আউটপুটটা সেম হবে, এই দেখেন। মানে আমরা কিন্তু দুই ভাবে লিখলাম, কি লিখলাম, h2 ট্যাগকে আলাদা করে ভিতরে পিএসপি ইকো করে, আর ইকো এর ভিতরেই আমরা h2 ট্যাগকে আলাদাভাবে নিয়ে তার ভিতরে ভেরিয়েবল নিলাম, মানে দুই ভাবেই করা যায় আর কি, ঠিক আছে। কেউ কিছুই বোঝেন নাই নাকি? বুঝছি ভাই। ভাই বুঝছি ভাই, বুঝছি ভাই। S2 টা সামনে নিলেও হবে, আবার হ্যাঁ, ভিতরে নিলেও হবে বাইরে নিলেও হবে, মানে ভিতরে নেওয়া আর বাইরে নিয়ে ভিতরে ইগো করা একই জিনিস, ঠিক আছে। মানে ভাই দুই ভাবে করা যায় আর কি। হ্যাঁ, দুই ভাবে করা যায়। এই যে নবী ভাই কোশ্চেন করছিল এটা নিয়ে, এইটার। এবার আসি ডাটা টাইপ। তো পিএসপি এর ডাটা টাইপ মূলত বোঝায় হচ্ছে আমরা যে ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা নেই, এই ডাটাটা কি টাইপের হয়। এটা হয় একটা হচ্ছে স্ট্রিং হয়, না হয় একটা পূর্ণ সংখ্যা। স্ট্রিং ইন্টিজারের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, বা ফ্লোটের অর্থ হচ্ছে দশমিক সংখ্যা, ঠিক আছে, ভগ্নাংশ যেটাকে বলে। বুলিয়ান অর্থ হচ্ছে শূন্য আর হচ্ছে এক, এই দুটো কি বুলিয়ান না? তারপর অ্যারে এর অর্থ হচ্ছে মাল্টিপল স্ট্রিং থাকবে ওর ভিতরে, একটা ভেরিয়েবলের ভিতরে। তারপর ভাই অবজেক্ট, আইসিটিতে পড়ছিলাম ভাই এগুলা। হ্যাঁ ওই পড়া পর্যন্তই শেষ, তারপরে জীবনে হাত দেয় নাই বা জানি না, ঠিক আছে। আমি তো ভাই আইসিটি পড়াই ভাই মোটামুটি। অ্যারে আছে, বুলিয়ান আছে, এগুলো তো আছে, নাম আছে। আচ্ছা। আমরা তো করছি, এটা তো মনে আছে নাকি, আজ 5 বছর আগে করছি। ওরে ভাই জাতি ভাই, আপনি তো ভাই আপনার ব্যাপার আলাদা, আপনি তো অনেক আগে করছেন। হ্যাঁ, ফুল প্রোগ্রামিং তো অনেক আমি কিছুই তো তো। ফার্স্ট ব্যাচ বুঝছেন, কামারকে কলেজে ফার্স্ট ব্যাচ। সাইরে ভালো না, করে জাতির ভাই মাপ চাই। সাইরে ভালো না বুঝছেন। এ আল্লাহ, কি করে ভাই ফার্স্ট ব্যাচ, ওরে আল্লাহ। আচ্ছা, টাফ ছিল। তো দেখেন আমরা কি করলাম, আমরা এখানে একটা কি করলাম, আমরা এখানে হচ্ছে $txt নিলাম। এবার আমরা কি করব, আমরা যদি এখানে ভারডাম নামে একটা ভেরিয়েবল আছে, dump ভারডাম, এর ভিতরে কি করব, $txt1 কে দিব, ঠিক আছে। দিয়ে আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করে ভারডাম দিলাম। মানে কি ভাই, মানে কি বোঝাচ্ছে একটু ভারডাম? ওয়েট করেন, এটা দেখানোর জন্য এটা এখানে লিখলাম, ঠিক আছে, আর কিছু না। এটা দেখানোর জন্য এটা বের করলাম, ঠিক আছে। তো ভারডামটা কি, আমরা যে $txt কি এর ভিতরে একটা লেখা নিছি না, এটা কি টাইপের ভেরিয়েবল, এটাকে বলে ডাটা টাইপ। এই যে একটা ডাটা, এটা টাইপটা কি, এটা হচ্ছে স্ট্রিং, ডাবল কোটেশনের ভিতরে নিলাম, এটা হচ্ছে স্ট্রিং একটা, ঠিক আছে। তো $txt টা একটা স্ট্রিং বলবে, এই ভারডামটা হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে এটা বলে দেবে এটা আসলে ডাটা টাইপটা কি, ঠিক আছে। এটা আমি সেভ করে রিলোড যদি দেই, এখানে কি আছে, এটাকে বলে দিছে একটা স্ট্রিং টাইপ, ঠিক আছে। আমার এই যে একটা $txt ভেরিয়েবলটা নিছি এখানে, এর ভিতরে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে একটা স্ট্রিং। তো আমি কি করলাম, এখানে একটা নাম্বার দেই, ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এখানে কি আসছে, ইন্টিজার,
ইন্টিজারের অর্থটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? বলেন তো ইন্টিজার কি, বুঝছেন কি? ভাই পূর্ণ সংখ্যা ভাই। পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে এই ভেরিয়েবলটা এখন কি একটা পূর্ণ সংখ্যা, তাই না? 30, এই যে 30 ইন্টিজার। তারপর আমরা যদি এখানে 30 পয়েন্ট একটা দেই, কি আসবে দেখি। 30.6 কিছু একটা তাহলে কি দিলাম, ভাই ফ্লোট আসবে? কি আসবে? ফ্লোট আসবে। ভগ্নাংশ। হুম, তারপরে আসার পরে ওখানে 9 আসলো কেন? জি হ্যাঁ হ্যাঁ, আমি ওটা প্রশ্ন করছি, 9 আসলো কেন? 9 নম্বর লাইনে আসলো, তারপরে 9 আসার পর লান পিএসপি আসলো। 9 নম্বর লাইনে ওটা স্ট্রিং হইছে। ওখানে 9টা কি আসবে? সরি, শুরু করে সবকিছু মিলিয়ে 9টা আচ্ছা, ভাইয়া আরেকবার এইটাই তো নাকি? হ্যাঁ 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 ভাই হ্যাঁ। এখানে 9টা ওয়ার্ড আছে, এখানে গুনে গুনে দেখবেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে? এই যে 9টা, মানে স্পেসটাকেও ধরে। স্পেসটাকেও ধরবে। স্পেস সহ 9টা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা বলতেছি, এখানে 8টা। ওরে 9 রে, এই জন্য 9। হুম, আমি বলছিলাম যে এখানকার 9 নম্বর সিরিয়াল আছে, ওই জন্য 9। হ্যাঁ হ্যাঁ জাইদুল ভাই, হ্যাঁ হ্যাঁ। ভালো কোশ্চেন করছেন, ধন্যবাদ আলিউল ভাইকে। আমিও প্রশ্ন করতে চাইছিলাম, যার সাথে সাথে আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? তারপরে আর কি আছে? বুলিয়ান। তো বুলিয়ান কি? ট্রু ফলস, ঠিক আছে? যদি আমরা এখানে ট্রু লিখি, বুলিয়ান, এই যে বি ডাবল এল, ঠিক আছে? এটা ডাটা টাইপটা হচ্ছে বুলিয়ান, বি ডাবল এল দ্বারা প্রকাশ করে বুলিয়ান, ঠিক আছে? তারপরে অ্যারে, ঠিক আছে? অ্যারে হচ্ছে মাল্টিপল ডাটা থাকবে, মাল্টিপল একটা ভেরিয়েবলের ভিতরে মাল্টিপল, মনে করেন যে ডাটা বলতে কি, যেমন কার্সের অনেক অনেক ধরনের কার্স, ভলভো, বিএমডাব্লিউ, টয়োটা, ঠিক আছে? একটা ভেরিয়েবলের ভিতরেই ভিন্ন ভিন্ন ডাটা। আচ্ছা, এখানে অ্যারেকে লিখতে হয় এইভাবে, অ্যারে, তারপরে প্রত্যেকটাতে ডাবল কোটেশনের ভিতরে দিতে হয়। জাহেদুল স্যার, ইয়ামিন ভাই, আর কার কার নাম দেবো বলেন? হুম, ভাই তার নাম রতন ভাই, রতন ভাই। ওখানে নাম দিতে যদি টাকা লাগে আমাকে একটু দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, রতন ভাই, ভাই কমার্সের স্টুডেন্টের কাজ তো। তাহলে এটা কি হয়ে গেল? এটা অ্যারে হয়ে গেল। এই ডট টিএক্সটি এর ভিতরে একটা ভ্যালু হচ্ছে জাহিদুল স্যার, একটা ভ্যালু হচ্ছে ইয়ামিন ভাই, একটা হচ্ছে রতন ভাই, একটা হচ্ছে মাসুম ভাই, ঠিক আছে? যদি আমরা এটা সেভ করছি কিনা চেক করে দেখি, এটা সেভ করা আছে, ঠিক আছে? এবং এটা রিলোড দেই, তো এখানে অ্যারেতে 4টা ডাটা আছে, ঠিক আছে? তো এখানে দেখাইছে 4টা ডাটা। প্রথম ডাটাটা হচ্ছে স্ট্রিং 1, এটা হচ্ছে 1 নম্বর স্ট্রিং, এবং এখানে 11টা ভ্যালু আছে। তারপরেরটা আসি, এটা হচ্ছে 1 নম্বর। তারপর এটা হচ্ছে স্ট্রিং 9, ইয়ামিন ভাই, এখানে 9টা আছে ডাটা, ঠিক আছে? তারপর এটা কি স্ট্রিং 9, রতন ভাই, এখানেও 9টা আছে। ওকে, 3 নম্বর, ঠিক আছে? তো এইটা হচ্ছে, আর স্ট্রিং 9 এর পর আবার 2। তো টুটা কি, এটা নিয়ে পরে আসবো। স্ট্রিং এখন ওর ডিটেলস হয়ে যখন বোঝাবো তখন। অ্যারে, এটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স নাম্বার বলে এটাকে, ঠিক আছে? তো এটার জন্য যদি দেখাইতে চাই, আপনাদের হচ্ছে পেইন্টে যাওয়ার লাগবে। কারো কাছে কি এটার সলিউশন আছে? আমার হচ্ছে ল্যাপটপটার একটু প্রবলেমটা কি, মানে অনেক প্রবলেমের মধ্যে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমি টাইপ করতে পারি না, কিবোর্ড কাজ করে না। যেমন এখানে কিবোর্ড কাজ করে না, এই দেখেন কত টাইপ করতেছি, কিবোর্ড কাজ করে না। অন্যান্য জায়গায় আমার ফের কাজ করে, এইখানে কাজ করে। এখান থেকে আমি কি করি, বাইরে, আরে আমি দুইবার উইন্ডোজ দিছি, সবই একই অবস্থা। একজন প্রফেশনাল উইন্ডোজ সেটা আবার আমার কাছ থেকে নিয়ে আসবে। উইন্ডোজ দিতে গিয়ে অনেক কিছু ছাড়া পড়ে ভাই, সেটাও এরকম হয়। আমারও এরকম হয়েছিল, পরে আবার শুনেন, তো বিষয়টা হচ্ছে আমি সেম উইন্ডোজ আমি অন্যান্য আরো 2টা ল্যাপটপে দিছি, ওখানে সবকিছু ঠিকঠাক।
আমার ল্যাপটপে সেম উইন্ডোজ 3 বার দিছি, আমারটাতে সমস্যাই থাকে। এই যে নই ভাই কাছে নিয়ে নেন, নই ভাই তো যে সুন্দরভাবে দিছে নাকি বললো। তো আসেন একদিন সময় করে আমাকে একটু উইন্ডোজ দিয়ে দেন। ভাই আমি তো নিজে দিতে পারি না, আমি এমন ওই সিএসসি দিয়ে নিছি, আমি দিছিলাম ওটা পরে ঝামেলা করতেছিল। এটা সবাইকে যে বলছিলাম না যে আমার মাইক্রোফোন কাজ করতেছে না, তারপর অনেক কিছু কাজ করতেছে না, তারপর এইভাবে যে টেক্সট মানে আমি যেখানে যেখানে টাইপ করতে পারছিলাম না, বুঝছেন। তারপরে সিডিতে গিয়ে আমি আবার মানে প্রথম থেকে আবার এটা দিয়ে নিছি, তারপর থেকে ঠিক হয়ে গেল। আচ্ছা, তো তারপরে শুধু এই জায়গায় না, তারপরে মনে করেন যে সেটিং এ যদি যাই, সেটিং এরও কোথাও কাজ করে না। এখানে যে সার্চ বার আছে এখানেও কাজ করে না, এটা খুব বিরক্তিকর একটা জিনিস আমার জন্য। তারপরে এইভাবে আমি চালাচ্ছি অনেক দিন থেকে। তারপরে এইখানে এই সার্চটাতে কাজ করে না, এই সার্চটাতে কিছু কাজ করে না, কিন্তু এইটাতে আবার কাজ করে। এই দেখেন, এটাতে আবার কাজ করে, এটাতে কাজ করে না। মানে কি একটা জ্বালা, আমি কিভাবে প্রকাশ করি আসলে বুঝি না। এটার জন্য আমি উইন্ডোজ দিছি 2 বার। শিখছি আমরা এখান থেকে শিখছি, তাই না? এখানে যদি আমরা যদি হুম মানে এরে কোথায় ভাই এটা ইয়া করে ফেলছে মনে হয়, ওই যে কি বলে আপনার বডিতে যে কি ওটা সেট সেটের মতো করে ফেলছে মনে হয়। ওকে, এটাকে কনক্যাট করে করে করতে হবে, বুঝছেন? লসাগু কষাগু কিছু নয়, এটাকে কনক্যাট করে করতে হবে। $txt1 এইভাবে করতে হবে, দেখেন। আচ্ছা এইভাবে হ্যাঁ, এইভাবে করতে হবে, তাহলে এই দুইটা আলাদা পরপর শো করবে। তো এর মাঝে আমরা কিছু একটা লিখতে পারি কনক্যাট করে দিয়ে। ভাই সারটা কেন জানি আমার সাথে লেগে গেছে কাহিনী। এই যে ডিরেক্ট কনক্যাট করছি, প্রথম ভ্যালু দ্বিতীয় ভ্যালু একসঙ্গে, মাঝে কিছু ইউজ করছিলাম, এখন আমি ব্রেক দিলাম, এই দেখেন কি হয়ে গেল ওরা বোঝাচ্ছে কি জানেন ভাই, দুইটার মাঝে। হ্যাঁ ভাই কি বুঝলেন? ইয়ামিন হচ্ছে জাহিদুলের স্যার। না না না, ওইটা মজা। আচ্ছা, তাহলে ওকে, স্ট্রিং রিপ্লেস, ঠিক আছে। তো অ্যারেটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অ্যারেটা অনেক জায়গায় ইউজ করা হয়, ঠিক আছে। যদি ডাটা টাইপসে আসি আরেকবার, তো ভার্ডান তো দেখলামই, তাই না? এখানে তো নাই। দেন কিভাবে শিখতে হয় এটা দেখাচ্ছি। তো str লেন্থ, এটার অর্থটা হচ্ছে স্ট্রিং লেন্থ, ঠিক আছে। এটা হচ্ছে পিএসপির আরেকটা ফাংশন, ওকে। তো আমি এখানে আরেকটা সিম্পল একটা ভেরিয়েবল নেই, $estr দিলাম, স্ট্রিং দিলাম, এখানে নাম দিলাম হচ্ছে জাহিদুল স্যার, ঠিক আছে। এবং এটাকে আমি ইকো করব, কি করব, strlen, এটা হচ্ছে পিএসপি ফাংশন, তার ভিতরে কি দেব, ভেরিয়েবলটাকে দিব, এটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে strlenটা হচ্ছে স্ট্রিং এর লেন্থটা, মানে এখানে কয়টা ওয়ার্ড আছে এটা বের করে দেবে, ঠিক আছে। এই 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 হচ্ছে ফাংশনটার মাধ্যমে দেখেন কয়টা আছে, এখানে 11টা আছে, ঠিক আছে। 11টা এখানে ডিসপ্লে করছে, জাহিদুল স্যার হচ্ছে 11টা ওয়ার্ড আছে এখানে, ওকে। এখানে আমরা চাইলে এখানে আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, তাহলে এটা নিচে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে 11, ওকে। তো এই এখন পর্যন্ত এই যা কিছু দেখালাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই তারপরে এই দেখেন, তো এটা ছিল বর্ণ, str লেনটা হচ্ছে আমার হচ্ছে লেটার অর্থ হচ্ছে বর্ণর কয়টা বর্ণ আছে সেটা বলে দেবে স্পেস সহ। তো ওয়ার্ড কাউন্ট করার অপশনও আছে, যে ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে, str ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে। আমি এটার বদলে এটা দিয়ে দিলাম। কয়টা ওয়ার্ড আছে এখানে? 2টা ওয়ার্ড না, জাহিদুল আর একটা স্যার, 2টা না, এই যে 2টা। তাহলে এটা হচ্ছে এই ফাংশন।
আরো 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 মজার জিনিস দেখেন, তো এই ওয়ার্ডটাকে আমি কি করব, উল্টায় দেব, স্ট্রিং রিভার্স করে দিব, মানে ওয়ার্ডটার সামনে আসবে, হ্যালোটা পরে যাবে। ঠিক আছে, শুধু একটা ফাংশন ইউজ করলেই হয়ে যাবে। তো strrev এটা কিন্তু ফাংশন, এটা কিন্তু একটা ওয়ার্ড চেঞ্জ যদি হয় তাহলেই ফাংশনটার কাজ করবে না, এগুলো পিএইচপি এর ডিফল্ট ফাংশন। এবার স্যার যাই দিতে হবে, তো এবার কি হবে, স্যার যাই দিতে মানে শুধু ওয়ার্ড না, মানে হবে। প্রত্যেকটা ওয়ার্ড, এই শুনেন, পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, মানে উল্টা হয়ে গেছে। জাহেদুল স্যার, হ্যাঁ, তাহলে কিছু করতে হচ্ছে। হুম, তো পিএসপি এর এরকম অনেক মজার মজার ফাংশন আছে, এখানে দেখলেই পাবেন। ঠিক আছে, তারপরে এবার আসি নাম্বার। ঠিক আছে, তো ভারডাম যদি ইজ ইন্টিজার, তাহলে এটা কি, আমরা তো বলতে পারি কোনটা আসলে ভারডাম করে আসলে কোনটা কি। ঠিক আছে, বলতে পারি না। তাহলে আমি আগেরগুলো সব মুছে দিলাম, এতগুলা দেখাইলাম, এতগুলো আপনাদের মাথায় থাকবে কিনা এটাই চিন্তার বিষয়। না ভাই মাথা থাকবে না সেটা বোঝাই গেছে। বুঝাই গেছে। আচ্ছা, তো এই ভারডাম, তো ভারডাম্পের কাজ কি বলেন তো? আমি বুঝতেছি কিন্তু মাথায় থাকবে না, এটা হলো কথা। ভারডাম্পের কাজ কি আমি বলছিলাম, এই ভারডাম্পের কাজ, ভারডাম্প দেখাইছিলাম। ডাটা টাইপ শো করা ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ ভাই, ভারডাম্পের কাজ হচ্ছে ডাটা টাইপ শো করানো। এখন এই স্প্লিটটা আমি তুলে দিলাম, তাহলে এবার কি হবে, এইটাকে তুলে দিচ্ছি, এটা ডাবল ব্র্যাকেট আছে, এটা এই করেছে। ওকে, তো ভারডাম্প বলবে কি, এটা ফ্লোট নাম্বার, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফ্লোট নাম্বার। তাহলে আর এবার আসি, আরেকটা ফাংশন আছে, এটা হচ্ছে যে ইজ ফ্লুইড, ফ্লোট না, ফ্লোট। তাহলে এখানে কি দেব, $x। তাহলে ইজ ফ্লোটটা কি, ইজ ফ্লোটটা হচ্ছে একটা এলিয়াস। ঠিক আছে, ইজ ফ্লোট মানে এটা হচ্ছে যদি ফ্লোট হয়, যদি ফ্লোট হয়, ভারডামটা ফ্লোট কিনা, মানে ভারডাম মানে এই এক্স এর যে ভারডাম, এক্সটা কি একটা কি ফ্লোট না, এটা ভারডাম কিনা। হ্যাঁ, এটা ফ্লোট, এখান থেকে আমার আউটপুট আসবে, এটা একটা ফ্লোট, এবং এটা কি ইজ ফ্লোট, এটা হচ্ছে এলিয়াস। ওকে, তো এটার অর্থটা হচ্ছে যে এই যে এক্সট্রা ফ্লোট কিনা, এটা ট্রু না ফলস, ফ্লোট কিনা। ঠিক আছে, এটা এখানে বলে দেবে, এটা কি ট্রু। ঠিক আছে, তাহলে ইজ ফ্লোটটা বলে, ট্রু আসলো, মানে ইফ, ওই যে ইফের মতো, ইফ হ্যাঁ, ইফ এলস এর কাজ করে দিল, এটা বলে এলিয়াস। তাহলে দেখেন আমরা কি করব, ইফ এলস পরে আসবে, ইফ এলস আছে এগুলো পরে আসবে। আমি কি করলাম, তো এই $x দিলাম 10, এটা কি ইন্টিজার, তো ভারডাম্পে $x এর অর্থ হচ্ছে এটা ইন্টিজার, তাই না? তো ইজ ফ্লোট মানে এটা কি ফ্লোট, এটা কেউ চেক করে দেখবে, ইয়ে ট্রু আর ফলস। ঠিক আছে, এইটা আউটপুট দেবে হচ্ছে এটা, এটা কি হবে, ফলস ফলস, ফলস। কারণ ওটা ইন্টিজার। হ্যাঁ, ফ্লোট নয়। অ্যাসোসিয়েশন এত ব্যাপার ভাই, এত কিছু। এগুলো অনেক আছে। বড়ওয়ালা মাথার চুল। তারপরে এখানে যে বুঝি নাই, আচ্ছা আজকে পিএসপি আর না দেখাবো। ওকে।